আমি নিচে ড্রয়িং রুমে এসে দেখি কেউ নেই, সবাই নিজের রুমে। আমি ডাইনিং টেবিলে গিয়ে দেখি একটা প্লেটে খাবার রাখা আছে, সেটা টেবিলে বসে খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝে ঘাড়ে কারো হাতের স্পর্শ আমার ভিতরটা কেঁপে উঠল। পিছনে তাকিয়ে দেখি আব্রাহন ভাইয়া। ভাইয়া, আপনি এখানে? আপনার কিছু লাগবে? আমার বাড়ি, আমি যেখানে খুশি যাব, তা কৈফিয়ত তোকে দিতে হবে? আমার কথাটা দাঁতে দাঁত চেপে কথাটা বলে উঠলেন। আরে না, আমি ওভাবে বলিনি। তো কিভাবে বললি? আমি আসলে কি কি বলছিস ভালো করে বল। চোখ বুজে এক নিঃশ্বাসে বলে উঠলাম, আপনার বাড়ি, আপনি যেখানে খুশি যাবেন। আমি বলার কি? বুঝেছি। তাহলে তোর কি যোগ্যতা এই বাড়িতে? বুঝেছি। আমি এবার কেউ না। আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার যেন এক কাপ বানিয়ে আমার রুমে আয় বলেই চলে গেল আব্রাহাম। এদিকে আমি খাওয়া শেষ করে আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে সামনে গিয়ে দাঁড়ালাম। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। উঠলেন, কি হয়েছে? ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আসছি বলে আমি আব্রাহাম ভাইয়ের ঘরে প্রবেশ করলাম। কি হলো? কি এত ভাবছিস? কফিটা কি ঠান্ডা হওয়ার পর দিবি নাকি তাও দিবি না? আরে না না, এই নেন আপনার কফি। বলি কফিটা তার দিকে বাড়িয়ে দিলাম। আরুর হাত থেকে কফিটা নিয়ে কফিতে একটা চুমুক দিয়ে বলে উঠল, তোর মেয়ে যে সাবজেক্ট আছে, তে সমস্যা আছে, সেগুলো নিয়ে আয়, আমি পড়া দেখিয়ে দিব নে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার মাথা ঘুরছে। যে মানুষটা আমাকে অপছন্দ করে সে নাকি আমাকে পড়াবে, কথাটা মনে হতে আমার বুকে ধুকপুকানি বেড়ে গেল। কি হলো? কি বললাম আমি? কই, কি বললেন? এই তুই কি বয়রা নাকি? আর তোতলাচ্ছিস কেন বেয়াদব? আসলে আমি আমার কথা শেষ না হতে বলে উঠলে, তোর কোনো কথা শুনতে চাই না বলে কফির কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন। কফির কাপটা রেখে এসে বই নিয়ে আব্রাহাম ভাইয়ের ঘরে প্রবেশ করলাম। আমার খুব খুশি লাগছে, আব্রাহাম ভাই আমাকে পড়াবে, আমার সাথে একটু হলেও কথা বলবেন আমার সাথে। আমার কি আনন্দ হচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছে ভাইয়ের কাছে পড়া। আজ আমার ইচ্ছেটা পূরণ হবে ভেবে মুচকে মুচকে হাসছি। কিরে, তোরা জিনে ধরেছে নাকি একা একা হাসছিস পাগলের মতো? এমনি এমনি কেউ হাসে না, হাসার জন্য কোনো তো রিজন থাকে। তোর মতো মেয়েদের দ্বারা সবই সম্ভব। কথাটা বলে আমাকে বই বের করতে বললে। বই বের করা পড়াশোনা না করে সব সময় বেরোনো ধান্দা। তার জন্য যদি তোর রেজাল্ট খারাপ হয় তাহলে তোর বিয়ে দিয়ে দিব। তোকে খাওয়া পড়ায় এত টাকা খরচ করে পড়া আমার, আর তুই ফেল করছিস পরীক্ষায়, তাহলে আমাদের লাভ কি? কথা বলি আরুর দিকে তাকিয়ে দেখি তার চোখে পানি ছলছল করছে, আর একটু হলেই চোখের পানি গড়িয়ে পড়বে। আরুর চোখে পানি দেখে আমার বুকের ভিতর হঠাৎ চিনচিন করে ওঠে। আর আব্রাহাম ভাই আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, এটা শূন্য মনে হয়। এভাবে বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে সে বলে উঠলেন, আমি তাদের সাথে তাদের বাড়িতে থাকছি, খাচ্ছি, তাদের কত খরচ হচ্ছে, তাই তো এ যুগে কে পড়ে মেয়ের জন্য এত কিছু করবে। আমি মনে করি এরা আমার আপন জন। তখনই সবাই বুঝিয়ে দেয় আমি তাদের কেউ না, আমি এতিম, আমার কেউ নেই। আমার বুক ফেটে কান্না আসছে। কোনো রকম কান্না গেলে বললাম, এমন কিছু করব না যাতে আপনার ক্ষতি হয়। আরুর কথা শুনে আমার কেমন যেন লাগছে। সব চিন্তা বাদ দিয়ে ওকে পড়ানো শুরু করলাম। আবরান ভাইয়ের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে ভালো করে পড়াশোনা করতেই হবে, আমাকে পারতেই হবে। পড়া কমপ্লিট করতে করতে রাত 10টা বেজে গেল। আজ আমার খুব খারাপ লাগছে। আমি যে কেউ না, এ বাড়িতে সবাই চোখে আঙ্গুল দিয়ে তা বুঝিয়ে দেয়। আচ্ছা, আমার বাবা মা থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাহিরে বৃষ্টি হচ্ছে, আকাশের মন খারাপ, তাই তার কষ্টগুলো পানির রূপে প্রকাশ করছে। কিন্তু আমার মনের কষ্টগুলো কিভাবে দূর করব? জানালা দিয়ে বাইরে হাত বের করে একটা গান গাইতে শুরু করলাম, কারণ বাসায় কেউ নেই, সবাই নুসরাত আপুর বাসায় গেছে। তোর সাহস তো কম নয়, পড়াশোনা বাদ দিয়ে এখন গান বলছিস? হঠাৎ কারো কথা শুনে আমি চমকে উঠলাম। বাসায় তো কেউ নেই, তাহলে কে কথা বলছে? পিছনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া তাকানো দেখে আমার জানে পানি শুকিয়ে যাচ্ছে। আব্রাহাম ভাইয়া আমার কাছে এসে বলে উঠলেন, তোর পরীক্ষা কবে থেকে? 2 দিন পর থেকে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম। তা পরীক্ষার আগে মানুষ কি করে?
পরীক্ষার আগে মানুষ পড়াশোনা করে। ভয়ে ভয়ে কথাটা বললাম। বুঝলাম, মানুষ পরীক্ষার আগে পড়ে। আর তুই কি করছিলি? আব্রাহাম, আমি তো কি হলো? আমি তো বলি আটকে গেলি কেন? কথাটা শেষ করে হুঙ্কার দিয়ে কথাটা বলে আব্রাহাম ভাই। তার কথা শুনে আমার ভয়ে হাঁটু কাঁপছে। ভয়ে আমি কথা বলতে পারছি না। আমার চুপ করে থাকা আব্রাহাম ভাই রাগ উঠে যায়। আমার কাছে এসে আমার গাল চেপে ধরে বলে উঠলেন, তোর সাহস দেখি আমি অবাক। তুই কি আমার মান সম্মান সব শেষ করে তবেই শান্তি পাবি না কি রে? এই তোকে আমি এই আব্রাহাম খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোর সমস্ত খরচ বহন করছি, আর তুই পড়াশোনা বাদ দিয়ে ঘোরাঘুরি, নাচ গান আর তোর খাওয়া আর ঘুম, তাই না? তোকে কি সারা জীবন পালবো নাকি রে? তুই পড়াশোনা করবি না? তোকে কি সারা জীবন পালবো নাকি? তোর পিছনে এত টাকা খরচ করি, এতে আমার লাভ হচ্ছে টা কি? তুই যদি পরীক্ষায় ফেল করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। অনেক সহ্য করেছি। তোকে আমি যা করতে বললি তুই তার ঠিক উল্টোটা করবি, আর যেটা করতে বারণ করব তুই ঠিক সেটাই করবি। আমার মান সম্মান সব শেষ করে তুই শান্তি পাবি না কি রে? বলে আরও জোরে আমার গাল চেপে ধরে। আবরান ভাইয়ের কথা শুনে আমার বুকের ভিতর চিনচিন ব্যথা করতে শুরু করে। আমি আমার গাল থেকে আবরান ভাইয়ের হাত সরানোর চেষ্টা করছি, এতেই তিনি আরও জোরে জোরে চেপে ধরে আচমকা আমাকে ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে বের করে দিয়ে যান। তার ধাক্কা আমি টেবিলের ওপর গিয়ে পড়ি। টেবিলের ওপর পড়া কালকের মায়ের জায়গায় লাগে আমার পিঠে। সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। কালকে আব্রাহাম ভাইয়ের মায়েরে ব্যথা আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার বুকে যন্ত্রণা লাগায়। আমি গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়লাম। বুকের ব্যথা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এদিকে পিঠের যন্ত্রণা ছটফট করছি। ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে গেলাম। ক্ষণে ক্ষণে বুঝতে পারছি এটিমদের এজন্য পৃথিবীতে এত নিষ্ঠুর। রাত 2:30 বাজে। কোনো রকম উঠে বসলাম। ব্যথা টনটন করে উঠল পিঠ। কখন ঘুমিয়ে পড়েছিলাম। ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল হয়ে গেছে। চোখগুলো লাল লাল হয়ে আছে। আব্রাহাম ভাই আঙুলের ছাপ আমার গালে বসে গেছে। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে বললাম, কি আছে এই চেহারার মাঝে যে কেউ আমাকে ভালোবাসে না? আচ্ছা, আমি এই এটিম বলে যে কেউ আমার ওপর জোর খাটাতে পারবে? আমার অপরাধ কি? এটিম আমার কেউ নেই তাই যে যেমন ইচ্ছে ব্যবহার করছে? আচ্ছা এটিম তাই আমাকে তারা ভালোবাসে না কেন? আমি কি মানুষ না? আমার কি অনুভূতি নেই? আমার কি বেড়াতে যেতে ইচ্ছে করে না? আমার একটু শাস্তি ইচ্ছে করে না? আমার কি কষ্ট হয় না? আমার কি তাদের মতো জীবনটা উপভোগ করতে পারবো না? না, পারবো না, কারণ আমি এটিম। আমার বাবা মা নেই, আমার কেউ নেই। এটিমদের কোনো আশা করতে নেই, তাদের অনুভূতি থাকতে নেই, এই সমাজ তাদের কোনো মূল্য নেই, কারণ তারা এটিম। আচ্ছা কেউ কি ইচ্ছে করে এটিম হয়? আমরা যাদের সব থেকে বেশি ভালোবাসি তারাই কিন্তু সব থেকে বেশি কষ্ট দেয়।